নমস্কার। আমার আজকের বিষয় হলো শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে চলেছে। শুভেন্দুর একটা এজেন্ডা নিয়ে বিজেপিতে গেছিলেন। দেখুন, খুব সত্যি একটা কথা, সেটা হলো উনি হিন্দুত্ব বা হিন্দুদের রক্ষা করার জন্য যাননি। উনি মূলত দু তিনটে কারণে গেছিলেন। কারণ উনি বুঝে গেছিলেন যে এই তৃণমূল, এই মমতা ব্যানার্জি শুভেন্দুকে সারা জীবন সেকেন্ড অপশনে রেখে দেবে। এরপর যদি কাউকে জায়গা দেয় সেটা অভিষেক ব্যানার্জি, শুভেন্দু নয়। তাই মুখ্যমন্ত্রী হওয়ার এক স্বপ্ন, যেটা শুভেন্দুর মধ্যে হয়তো একটু একটু করে অনেকটাই জেগে উঠেছিল, তাই শুভেন্দু, আমরা এটা জানি, এটা শুভেন্দু নিজে স্বীকার করুক বা না করুক, সেটা উনি মমতা ব্যানার্জিকে ছেড়ে মোদি শাহের পা ধরলেন। এখন 2021 গেল, 2023 গেল, 21-এর বিধানসভা নির্বাচন, 23-এর পঞ্চায়েত নির্বাচন এবং 24-এর লোকসভা নির্বাচনের পর শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটা বিশাল বড় একটা প্রশ্ন চিহ্ন কিন্তু উঠে আসছে, যে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে চলেছে, বা আগামী দিন শুভেন্দু অধিকারী কি করবে। আরও কয়েকটা প্রশ্ন এসছে, সেটা হলো বিজেপি কি শুভেন্দু অধিকারীকে রাখবে। আরও প্রশ্ন, শুভেন্দু অধিকারীকে যদি বিজেপি রাখে, সে কি বিরোধী দলনেতা হিসেবেই রাখবে নাকি সংগঠনের দায়িত্ব দেবে। যদি সংগঠনের দায়িত্ব দেয়, পুরানো কর্মী বা আরএসএসরা কি শুভেন্দুকে মেনে নেবে, নাকি এত কিছুর পর শুভেন্দু আবার ব্যাক টু নিজের ঘর, প্রথম বাড়ি তৃণমূলে ফিরে যাবেন। এই সবগুলো নিয়েই মূলত আমি আজকের আলোচনাটা করব, যে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে চলেছে। দেখুন, প্রথমেই 1 নম্বর পয়েন্ট, বিজেপিতে এই মুহূর্তে আর আছে কে, এটা একটা বিরাট কথা। আমি একদম পয়েন্ট করে বলছি। 1 নম্বর, বিজেপিতে শুভেন্দু ছাড়া আছে কি। এখন আপনাদের মনে হবে শুভেন্দু ছাড়া কেউ নেই, বিশেষত যারা দিলীপ ঘোষ ছিল তারা এই ভিডিও দেখে মনে করতেই পারেন যে শুভেন্দু ছাড়া কেউ নেই, তাহলে দিলীপ ঘোষ কেউ না। দেখো ভাই, খুব স্পষ্ট কথা, একটা সময়, যে সময় দিলীপ ঘোষ এই রাজ্যের দায়িত্ব নিয়েছিল, অর্থাৎ বিজেপি সভাপতির দায়িত্ব নিয়েছিল, একদম অত্যন্ত অ্যাগ্রেসিভ মুডে রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছে, খুব ভালো কথা, এবং যার রেজাল্টও বিজেপি হাতে নাতে পেয়েছে, এটা খুব সত্যি কথা। কিন্তু তারপর 2021-এর পর আমরা যেটা দেখলাম, বিজেপি যাকে রাজ্য সভাপতি করলো, তার সেই অর্থে সংগঠনটাকে তৈরি করার মতো ক্যাপাসিটি নেই, যার ফলে বিজেপিকে ভুগতে হয়েছে। এখন তাহলে শুভেন্দু বিধানসভার বিরোধী দলনেতা, অর্থাৎ যে 77টা এমএলএ আছে তাদের হয়ে কথা বলা, অর্থাৎ বিরোধীদের মুখ হলো শুভেন্দু অধিকারী। তাই শুভেন্দু অধিকারীর নেতৃত্ব কিন্তু বিজেপির জন্য, আমার মনে হয়, আমার নিজের পার্সোনাল অভিমত আমি বলছি, যথেষ্ট কাজে এসেছে। যে কাজটা দিলীপ ঘোষের জন্য এসেছিল, এবং দিলীপ ঘোষ চলে যাওয়ার পর, দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়ার পর যেটা একেবারেই শেষ হয়ে যেত বিজেপি, কারণ সুকান্তের নেতৃত্বে সেভাবে বিজেপি এগোতো না, যার জন্য শুভেন্দু যতটা এগিয়ে নিয়ে গেছে, সেজন্য শুভেন্দু একটা কৃতিত্ব আছে, এটা মানতে হবে। তাই বিজেপিতে শুভেন্দু ছাড়া আছে কি, কারণ বিজেপির একটা বড় দুর্বলতা হলো বিজেপি সেইভাবে নেতৃত্ব তৈরি করতে পারেনি। জায়গায় জায়গায় কিছু কিছু আঞ্চলিক নেতা তৈরি করেছে, যেমন খগেন মুর্মুর মতো লোককে তৈরি করেছে, বা বিষ্ণুপুরে সৌমিত্র খায়ের মতো লোককে তৈরি করেছে, কোচবিহার নিশীথ প্রামাণিকের মতো তৈরি করেছে, কিন্তু সেটা অঞ্চল ভিত্তিক, একদম প্রদেশ, অর্থাৎ এই পুরো বাংলাকে লিড করতে পারবে, সেই অর্থে বিজেপি কিন্তু নেতা তৈরি করতে পারেনি। এটা বিজেপিরই একটা বিরাট বড় দুর্বলতা। 2 নম্বর পয়েন্ট, সংগঠন আজকেও নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2014 থেকে 2024, অর্থাৎ 10 বছর কেন্দ্রে ক্ষমতায় থাকার পরেও এ রাজ্যে সংগঠন বিজেপির নেই বললেই চলে। কেন বিজেপির সংগঠন নেই? কারণ লক্ষ্য করে দেখুন, বিজেপির কোনো কৃষক সংগঠন নেই, বিজেপির যে শ্রমিক সংগঠন আছে অর্ধেকে তার নাম জানে না, ছাত্র সংগঠন অর্থাৎ এবিভিপির কর্মকাণ্ড কিছু বোঝা যায় না, বা এবিভিপি থেকে বিজেপি কাউকে তুলছে না, বা সেরকমভাবে আপনি এন্টার পশ্চিমবঙ্গের সমস্ত কলেজগুলো ঘুরে আসুন, বিজেপির ছাত্র সংগঠন নেই। যুব সংগঠন, ইন্দ্রনীলের নেতৃত্বে যেটা হচ্ছিল যুব সংগঠন, সেই যুব সংগঠন একেবারে
মানে ধরাশায়ী অবস্থা, যুব সংগঠন তো দেখাই যায় না। একটা রাজনীতির দলের যুবটা হচ্ছে সবচেয়ে স্ট্রং হওয়া দরকার, যাকে দেখে মানুষ এগিয়ে আসবে। তো বিজেপি যুব সংগঠন তৈরি করতে পারেনি, তাহলে কৃষক করতে পারেনি, শ্রমিক করতে পারেনি, ছাত্র করতে পারেনি, যুব করতে পারেনি। মহিলা মোর্চাতে আমরা কিছুদিন দেখেছিলাম অগ্নিমিত্রা পলকে বেশ অ্যাক্টিভ, তারপর সেই অগ্নিমিত্রা পল মহিলা মোর্চার মধ্যে নেই। এখন এই সমস্ত দিক থেকে বিজেপি কিন্তু ফেল করেছে, ভালো করে বুঝুন, এই সমস্ত দিক থেকে বিজেপি ফেল করেছে। সুতরাং আমি 2 নম্বর যে পয়েন্ট, বিজেপি সংগঠন নেই। আসি 3 নম্বর পয়েন্টে। এখন 3 নম্বর পয়েন্টের বক্তব্য, তাহলে কি সাংগঠনিক দিক থেকে শুভেন্দুকে দায়িত্ব দেওয়া হলে ভালো হতে পারে? শুভেন্দুকে জিজ্ঞেস করা যখন হয়েছিল বিজেপির তরফ থেকে বা বিজেপির কোর কমিটির মিটিংয়ে, তিনি সাংগঠনিক কোনো দায়িত্ব নিতে চান কিনা, শুভেন্দু সরাসরি না বলেছেন। অর্থাৎ উনি সংগঠনের দিকে যেতে চান না। উনি যেটা আছেন, বিরোধী দলনেতা আছেন এবং সেই বিরোধী দলনেতাই থাকতে চেয়েছেন, উনি সংগঠনের দিকটা দেখতে চাননি। তার মানে কি শুভেন্দু সংগঠনের দিকে এক্সপার্ট নয়? ডেফিনেটলি এক্সপার্ট। কারণ এই নির্বাচনে সারা বাংলা যখন আমরা দেখলাম যে একটা মোদী বিরোধী হাওয়া চলছে, কিন্তু পূর্ব মেদিনীপুর অন্য কথা বললো। সেটা যেভাবেই হোক, সেটা তৃণমূলের ভোট স্যাবোটেজের কারণ হোক বা যেভাবে হোক, পূর্ব মেদিনীপুর কিন্তু আলটিমেট এন্ড অফ দ্য রেজাল্ট পূর্ব মেদিনীপুর কিন্তু বিজেপির সঙ্গেই ছিল। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর একটা সাংগঠনিকতার মূল্য আছে এবং শুভেন্দু অধিকারী মূলত পূর্ব মেদিনীপুরের সংগঠনটা করতে পেরেছিলেন, যার জেরেই আর যে হয়ে যাক সারা বাংলার যাই হোক, কিন্তু পূর্ব মেদিনীপুরের দুটি সিট ধরে রাখতে পেরেছে। শুধু তাই নয়, দুটি সিট নয়, পূর্ব মেদিনীপুরের এই দুটি সিটের মধ্যে 16টা যে বিধানসভা আছে, 16টা বিধানসভার মধ্যে 15টা বিধানসভায় কিন্তু বিজেপি লিড করেছে। এমনকি যে আসনটা নিয়ে সবচেয়ে বেশি কথাবার্তা হয়েছিল নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামেও মমতা ব্যানার্জি যখন দাঁড়িয়েছিলেন, সেখানে 1578 ভোটের রিফারেন্স ছিল, সেটাও কিন্তু 8000-এর লিড আছে বিজেপির। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ 16টা আসনের মধ্যে 15টা আসনে কিন্তু বিজেপি লিড দিয়েছে। এমনকি নন্দীগ্রাম যে আসনটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল, তাতেও লিড কিন্তু বেড়েছে 1500 থেকে 8000। এটা কিন্তু মাথায় রাখতে। সুতরাং শুভেন্দুকে যদি সংগঠনের দিক থেকে দেওয়া হয়, শুভেন্দু অধিকারী আমার মনে হয় সংগঠনটা ভালো করলেও করতে পারে। 4 নম্বর পয়েন্ট, মানে ওই একটার পর একটা দেখুন কিভাবে আসছে। 4 নম্বর পয়েন্ট, যদি শুভেন্দুকে সংগঠনের দায়িত্ব দেওয়া হয় তাহলে কি হতে পারে? যদি শুভেন্দুকে সংগঠনের দায়িত্ব দেওয়া হয়, সেক্ষেত্রে বিজেপির একটা অংশ, মানে যারা আদি বিজেপি, তারা শুভেন্দুকে মেনে নেবে না। তার একটাই কারণ, আপনারা যারা আমার এই ভিডিও মানে আগের ভিডিওটা দেখেননি, দেখবেন দিলীপ শুভেন্দুর যে ফেসবুকের মাধ্যমে যে লড়াই, সেখানে আপনি বুঝতে পারবেন আদি বিজেপিরা শুভেন্দুকে একেবারেই মেনে নিতে চাইছে না। তারা বারবার শুভেন্দুকে মনে করে এ তৃণমূলেরই একজন, তৃণমূলের হয়েই কাজ করছে, তাদের ধারণা এটা। ফলে বিজেপির একটা আদি গোষ্ঠী শুভেন্দুর সংগঠনকে মেনে নিতে চাইবে না। যদি শুভেন্দু সংগঠনের দিকে চলে যায়, মানে সংগঠনে যদি যায়, সেক্ষেত্রে দেখবেন বিজেপির একটা আদি যে গোষ্ঠী, তারা বিজেপি ছেড়ে বেরিয়ে আসবে। আরও একটা ব্যাপার, আরএসএস কখনোই চাইবে না যে একটা বাইরের লোক যে 4 বছর বা 3 বছর হয়েছে যে বিজেপি জয়েন করেছে, সে বিজেপিতে এসে বিজেপিতে ছড়ি ঘোরা, অর্থাৎ সংগঠন দেখুক বা রাজ্য সভাপতি হোক, এটা আরএসএস কখনো চাইবে না। দেখুন আরএসএস এর খুব স্পষ্ট বক্তব্য একটা আছে, তাদের মূল লক্ষ্য হিন্দুত্ব। তাতে যদি খুব মানে এটা পয়েন্ট করে রাখুন প্রয়োজনে, আরএসএস এর এরকম একটা বক্তব্য যে আমাদের হিন্দুত্বটা মূল লক্ষ্য। তাতে যদি কালকে দেখা যায় মমতা ব্যানার্জি মুসলিম তোষণ না করে মুসলিমদের বিরোধিতা করছে এবং হিন্দু তো একটা জাগিয়ে তুলছে, তাতে আরএসএস প্রয়োজন হলে মমতাকেও সাপোর্ট করতে পারে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। মানে তৃণমূলে যেটা ছিল, খুব ভালো করে ভাবুন, তৃণমূল সর্বশক্তিতে ঝাঁপিয়েছিল সিপিএম এর বিরুদ্ধে, 2011 আগের কথা বলছি। মানে কিন্তু বিজেপির মধ্যে সেই ব্যাপারটা নেই। বিজেপির মধ্যে এত ব্যাপার আছে, চলো একেও মানে বিজেপি নেতাদেরই হারিয়ে দিতে পারে। এমনকি আরএসএস এর একটা দল তো মানে একটা অংশ তো মনেই করে মমতা ব্যানার্জিকে তারা মা দুর্গার স্বরূপ মনে করে, কারণ সবচেয়ে বড় কথা কমিউনিস্টের মতো একটা দলকে মমতা ব্যানার্জি হারিয়েছে। ফলে এই আরএসএসরা শুভেন্দুর নেতৃত্ব কিন্তু মেনে নেবে না। 5 নম্বর পয়েন্ট, তাহলে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবেই কি থাকতে চেয়েছেন? দেখুন শুভেন্দু অধিকারী যদি বিরোধী দলনেতা থেকে যান, তাতে আমার মনে হয় বিজেপির জন্য লাভ অনেক বেশি। কারণ বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী অনেক বেশি অ্যাগ্রেসিভ। কারণ এর আগেও মানে তৃণমূলের জামানার কথা বলছি, 2011-র পর থেকে আমরা দুজন বিরোধী দলনেতাকে দেখেছিলাম, সূর্যকান্ত মিশ্র এবং তারপরে আব্দুল মান্নান। সূর্যকান্ত মিশ্র এবং আব্দুল মান্নানদের সেইভাবে সরকারের যে ত্রুটি, সরকারের যে বিচ্যুতি, তার উপর সেভাবে
বিরোধিতা দেখা যায়নি, কিন্তু শুভেন্দু যেটা করছে সরকারের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, তাতে সেটা আবাস যোজনার ক্ষেত্রে নাম পাল্টে দেওয়াই হোক বা রাজ্যের বিদ্যুৎ বিভ্রাট হোক বা রেশন দুর্নীতি, এইগুলো প্রত্যেকটা বিরুদ্ধে শুভেন্দু কিন্তু আওয়াজ তুলছিলেন। এটা মানতে হবে বিজেপি লোক যে শুভেন্দু বিরোধী দলনেতা হিসাবে হেভি অ্যাক্টিভ, এবং আজকের দিনেও যে বিজেপির 77টা যে এমএলএ, কটা কোন দিকে গেছে বাদ দিন, এবং 77টা ধরে নিলাম, যে 77টা এমএলএ আছে, এই 77টা এমএলএও কিন্তু বিজেপি ধরে রাখতে পারতো না যদি না শুভেন্দু থাকতো। কেন শুভেন্দু কিন্তু এই 77টা এমএলএ এবং তৃণমূল এমএলএর মধ্যে একটা দেওয়াল হয়ে রয়েছে। যদি শুভেন্দু না থাকতো এই 77টা এমএলএও আজকে কমে 50-এ দাঁড়িয়ে যেত। এটা কিন্তু বিজেপির মনে রাখা দরকার। এখন 6 নম্বর পয়েন্টে আসি। 6 নম্বর পয়েন্ট, তাহলে শুভেন্দু অধিকারী আমি ধরে নিলাম বিরোধী দলনেতাই থাকছেন। এখন শুভেন্দু অধিকারীর নিজের মত তো মত নয়, দলের মতই শুভেন্দুর মত। এখন দল বলতে অমিত শাহ। অমিত শাহ কি চাইছেন দেখুন, এতদিন পর্যন্ত অমিত শাহের হাত শুভেন্দুর মাথার উপরে ছিল, কিন্তু এই নির্বাচনে বিজেপির বাংলায় ভরাডুবি হওয়ার পর বিশেষত অমিত শাহের কাছে বিভিন্ন নেতৃত্বরা শুভেন্দুর বিরুদ্ধে যেভাবে কান ভাঙিয়েছেই বলছি, বা অমিত শাহ যে সমস্ত খবরটা পেয়েছে যে এই রাজ্যে ভরাডুবির 1 নম্বর নায়ক সেটা কিন্তু শুভেন্দু, মানে এইটাকে যদি অমিত শাহ বিশ্বাস করে নেন তাহলে কিন্তু আগামী দিনে শুভেন্দুর অবস্থা খুব একটা ভালো নয়। অর্থাৎ শুভেন্দু যে বিরোধী দলনেতা আছে সেই দলনেতা থেকেও হয়তো অমিত শাহ শুভেন্দুকে সরিয়ে দিলেও দিতে পারে। তাহলে শুভেন্দু কি করছে? পরের পয়েন্ট 7 নম্বর, তাহলে শুভেন্দু কোথায় যাচ্ছে? শুভেন্দু এই মুহূর্তে অন্তত 2026 পর্যন্ত, কারণ পরের বছরই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন পৌরসভাগুলোর ভোট আছে এবং 26-এ বিধানসভার নির্বাচন আছে। এই 26-এ বিধানসভার নির্বাচন পর্যন্ত শুভেন্দু আপাতত বিজেপিতে আছে। এটা মানে যদি খুব বিরাট কিছু অঘটন ঘটে যায় শুভেন্দু কিন্তু বিজেপিতে আছে। এই 26 পর্যন্ত অমিত শাহ যদি শুভেন্দুকে সরিয়ে দেয় তাহলে শুভেন্দু কিন্তু একমাত্র বক্তৃতা দেওয়ার নেতা ছাড়া আর কিছু না। অর্থাৎ বিজেপি শুভেন্দুকে এরকম ভাবে কাজে লাগাবে যে বিভিন্ন মিটিং বা বিভিন্ন মিছিলে শুভেন্দুকে, কারণ দেখুন শুভেন্দু বক্তা হিসাবে নো ডাউট ভালো বক্তা, এটা আমরা শুভেন্দুর যে চরম বিরোধী তাকেও এটা স্বীকার করে নিতে হবে। তো শুভেন্দুকে বক্তা হিসাবে বিজেপি ইউজ করতে পারে। এবং 8 নম্বর পয়েন্ট, আমি ধরে নিলাম 2026 পর্যন্ত যেই একটা রেস চলছে তাতে বিজেপি আরো গ্রামগঞ্জগুলো, শুধু গ্রাম কেন শহরেরও বিভিন্ন জায়গায় বিজেপি কিন্তু সংগঠন ধরে রাখতে পারবে না। মানে বিজেপি সংগঠন তো নেই, বিজেপির কর্মীদের ধরে রাখতে পারবে না। বিভিন্ন কর্মী বিভিন্নভাবে, সেটা পোস্ট পোল ভায়োলেন্সের মাধ্যমেই হোক বা বিভিন্নভাবে কর্মীরা কিন্তু আস্তে আস্তে তৃণমূলের দিকে শিফট করতে শুরু করেছে বা শুরু করবে। এমতা অবস্থায় 2026-এর পর যদি দেখা যায় বিজেপির রেজাল্ট খারাপ আরো হলো, এবং যেটা সম্ভাবনা অনেক বেশি, বিজেপির রেজাল্ট হয়তো 2026-এ আরো খারাপ হবে, যে 77টা ধরে রাখতে পারবে না। যদি দেখা যায় যে বিজেপির রেজাল্ট খারাপ হলো এবং যার সম্ভাবনাই বেশি, তারপর শুভেন্দু কি করতে পারে? এটা একটা বিশাল বড় প্রশ্ন। তাহলে কি শুভেন্দু আবার তৃণমূলে ফিরে আসবে? আপনাদের কি মনে হয় শুভেন্দু কি আবার তৃণমূলে ফিরে আসবে? আমি যেটুকু মনে হয়েছে শুভেন্দুকে তৃণমূল আর হয়তো ফিরিয়ে নেবে না, আবার একইভাবে শুভেন্দুও আর তৃণমূলে ফিরে যাবে না। কারণগুলো একটা একটা করে ব্যাখ্যা করি। তার কারণ হলো শুভেন্দু অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে পার্সোনালি মানে ব্যক্তিগতভাবে এতটাই অ্যাটাক করেছে, যার ফলে শুভেন্দুর তৃণমূলে যাওয়াটা জনমানসে একটা হাস্যকর অবস্থার পরিণত হবে। একইভাবে তৃণমূলও যদি শুভেন্দুকে গ্রহণ করে নেয়, শুভেন্দুকে নেয়, কারণ তৃণমূলেরও অভিষেক ব্যানার্জি সহ বিভিন্ন নেতারা, মমতা ব্যানার্জি পর্যন্ত শুভেন্দুকে অনেক কিছু বলেছে, যার ফলে যদি এরা দুজন আবার এক হয় সেটা মানুষের মধ্যে একটা পারসেপশন তৈরি হয়ে যাবে, মানুষ এটাকে ভালোভাবে নেবে না। এটা হচ্ছে বড় কথা। তাই শুভেন্দুর তৃণমূলে গিয়ে আদতে শুভেন্দুর নিজের কোনো লাভ হবে না। একইভাবে তৃণমূলেরও শুভেন্দুকে নিলে খুব একটা লাভ হবে না। আমাকে আমারই একজন রিলেটিভ কয়েকদিন আগে বললো যে তুমি দেখো কয়েক বছরের মধ্যে ওই মমতা ব্যানার্জি মেদিনীপুরটাকে ক্যাপচার করার জন্য শুভেন্দুকে নিয়ে নেবে। কিন্তু তাও যদি হয়, শুভেন্দুকে নিলেও মমতা ব্যানার্জি বিচক্ষণ রাজনীতিবিদ, আপনারা এটা ভুলে যাবেন না।
একটা কথা তো খুব স্পষ্ট, সারা বাংলা যখন মোদির বিরুদ্ধে রায় দিল, বা সারা বাংলা মমতা ব্যানার্জি যেভাবে চষে বেরিয়েছেন, একইভাবে পূর্ব মেদিনীপুরও সেভাবে চষে বেরিয়েছেন। পূর্ব মেদিনীপুরও সর্বশক্তি দিয়ে তৃণমূল চেষ্টা করেছে এই দুটো আসন উদ্ধার করার জন্য, কিন্তু পারেনি। সেটা যেভাবে হোক, সেটা প্রশাসনকে কাজে লাগিয়ে হোক, আইপ্যাক টিমকে কাজে লাগিয়ে হোক, যেভাবে হোক চেষ্টা তো করেছে। সেখান থেকে কিন্তু শুভেন্দু দুটো আসন বের করে এনেছে, এটা তো মানতে হবে। যেভাবে হোক বের তো করে এনেছে দুটো আসন, সেখানে ভোট স্যাবোটেজ করে হোক বা তৃণমূল নেতাদেরই পয়সা খাইয়ে। ঘটনাটাগুলো কি হয়েছে আস্তে আস্তে প্রকাশ্যে আসছে, একদিন এই বিষয় নিয়ে ডিটেলে ভিডিও করা যাবে। কিন্তু শুভেন্দু তো দুটো আসন বের করে এনেছে। সুতরাং আজকের দিনে যদি এরকম হয় যে শুভেন্দু তৃণমূলে আসে, সেক্ষেত্রে আমার মনে হয় তৃণমূলেরও বিশেষ কোনো লাভ হবে না শুভেন্দুকে নিয়ে, কারণ একে অপরের বিরুদ্ধে একটা এমন জায়গায় চলে গেছে। কারণ আমরা জানি রাজীব ব্যানার্জি ডোমজুর আসন থেকে লক্ষাধিক ভোটে জিতেছিল। সেই সময়কার 2016 নির্বাচনে আপনারা মনে আছে কিনা জানি না, এই রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ভোট লিড দিয়েছিলেন এই রাজীব ব্যানার্জি। সেই রাজীব ব্যানার্জি যখন বিজেপিতে গেলেন এবং তারপরে বিজেপি থেকে তৃণমূলে ফিরিয়ে এলেন, আজ অবধি লক্ষ্য করে দেখুন কোন তৃণমূলের নেতা রাজীব ব্যানার্জিকে কি আজ অবধি মেনে নিতে পেরেছে? যে রাজীব ব্যানার্জি তৃণমূলের বিরাট বড় সম্পদ ছিল, বন দপ্তরের মন্ত্রিত্বের দায়িত্ব সামলেছিলেন, সে রাজীব ব্যানার্জিকে আজ অবধি কোনো তৃণমূল নেতা মেনে নিতে পেরেছে? কি হয়েছে? ওই অভিষেকের ক্যামাক্সিটা অফিসে গেছে, ওখানে জয়েন করেছে। কাজটা কি এই মুহূর্তে রাজীব ব্যানার্জির? অভিষেক যেখানে মিটিং করছে সেখানে অভিষেক ওঠার আগে বক্তব্য রাখছে বা আইপ্যাক টিমের সাথে ঘোরাঘুরি করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং সাধারণ জনমানুষ, আমি ছেড়ে দিলাম অন্যান্য জেলার কথা ছেড়ে দিলাম, রাজীব ব্যানার্জি নিজের জেলা হাওড়া ডিস্ট্রিক্টের মানুষই কি রাজীব ব্যানার্জিকে মেনে নিতে পেরেছে? সেম কন্ডিশন কিন্তু শুভেন্দু হবে, এবং শুভেন্দু সেটা ভালো করে জানে। যদি শুভেন্দু তৃণমূলে ফিরে যায়, তৃণমূলেরই একটা অংশ শুভেন্দুকে মেনে নেবে না। সুতরাং মমতা ব্যানার্জিও চাইবে না শুভেন্দুকে নিতে। তাহলে আলটিমেট শুভেন্দু রাজনৈতিক ভবিষ্যৎ কোথায়? দেখুন, শুভেন্দু যে লক্ষ্য নিয়ে বিজেপিতে গেছিল, মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়ে গেছিল, সে স্বপ্ন আমার মনে হয় আপনারা মিলিয়ে নেবেন। আমি অনেক কিছু বলছি, হয়তো মিলে যাচ্ছে, আমার এই কথাটাও মিলিয়ে নেবেন। আজ থেকে 10 বছর পর ইউটিউব, তো যদি ইউটিউব থাকে 10 বছর পর কি 15 বছর পর মিলিয়ে নেবেন কথাটা। শুভেন্দুর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন শুধুমাত্র স্বপ্নই থেকে যাচ্ছে। কেন? একটু ডিটেলে বলি। আজকে শুভেন্দু অধিকারীর বয়স 49 বছর, 2026-এ শুভেন্দু অধিকারীর বয়স হবে 51। খুব যদি বিশাল অঘটন না ঘটে 2026-এও তৃণমূল আবার ক্ষমতায় আসছে, সেটা এখনের চেয়ে বেশি ব্যবধানে আসবে। অর্থাৎ এখন যদি তৃণমূলে 215টা থাকে, অন্তত 218 কোটিটা আসন নিয়ে তৃণমূল আবার 2026-এ ক্ষমতায় আসতে চলেছে। সুতরাং 2026-এও শুভেন্দুর মুখ্যমন্ত্রী হওয়া হলো না। আমি ধরে নিলাম এত কিছুর পর শুভেন্দু বিজেপি ছেড়ে দিল। যদি বিজেপি রেজাল্ট খারাপ হয়, বিজেপি যদি 30-এ নেমে আসে, বিজেপি কিছু থাকলো না, শুভেন্দু বিজেপি ছেড়ে দিল। এখন বিজেপি ছেড়ে শুভেন্দু কোথায় যেতে পারে? সিপিএমে যাবে? না, ধরে নিলাম তৃণমূলে ফিরে এলো। তাহলে 2026-এ আবার মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যদি না গুরুতর কোনো অসুস্থ হয়ে পড়েন, 30 পর্যন্ত মুখ্যমন্ত্রী, যদি অসুস্থ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে আপনি ভাবুন 2026 পর 2031, শুভেন্দুর বয়স হচ্ছে 51 + 5 56। যদি শুভেন্দু তখন তৃণমূলে থাকে, আমি ধরে নিলাম 31-এও আবার জয়লাভ করলো, তখন কিন্তু মুখ্যমন্ত্রী হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে 56 + 5 61, আর কবে মুখ্যমন্ত্রী হবে? ক্যালকুলেশনটা বুঝুন। আবার যদি বিজেপিতে থাকে, জানি না, পরিবর্তন হতেই পারে। যদি বিজেপিতে থাকে, 26-এ তো পরিবর্তন হচ্ছে না, খুব বাস্তব। যদি 31-এ পরিবর্তন হয়, তাহলে শুভেন্দুর বয়স 55। সে সময় অনেক ইয়াং পরিবর্তন, মানে সে সময় প্রচুর একটা বিজেপির চাপ থাকবে বা অন্যান্য নেতা থাকবে, তারা শুভেন্দুকে কতটা একসেপ্ট করবে সেই সময়কার ব্যাপার। বা শুভেন্দু যেরকম দোনমোনা অবস্থা থাকে, শুভেন্দুকে একসেপ্ট করবেই না। সুতরাং শুভেন্দুর যে উদ্দেশ্য নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল, সেই মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নই থেকে যাবে। এটা আমার মনে হয়, আপনারা মিলিয়ে নেবেন। আগামী দিন কথা বলবে। আজ এ পর্যন্তই। প্রত্যেকেই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর দেখবেন এই পোস্ট পোল ভায়োলেন্স হচ্ছে, এটা যেন রোখা যায়, এটা যেন না হয়। একজন মানুষেরও যাতে মৃত্যু না হতে পারে। আমি পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা কড়া হাতে দায়িত্ব সামলান। আজ এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন। শুভরাত্রি।